আচ্ছা, যখন আমরা প্লাজমা শব্দটা শুনি তখন সাধারণত কি মনে আসে? নিয়ন সাইনের ঝলমলে আলো বা হয়তো ফ্ল্যাট স্ক্রিন টিভি, তাই না? হ্যাঁ, কিন্তু প্লাজমা আসলে এর চেয়ে অনেক বড় কিছু। এটা তো পদার্থের চতুর্থ অবস্থা, মানে কঠিন, তরল বা গ্যাসের মতো। আর আমাদের চেনা মহাবিশ্বের প্রায় ৯৯%ই তো এই প্লাজমা দিয়ে তৈরি। ঠিক, সূর্য, দূরের নক্ষত্র, এমনকি পৃথিবীতে অফুরন্ত শক্তি তৈরির স্বপ্ন, ফিউশন এনার্জি, সবকিছুর কেন্দ্রেই তো রয়েছে এই প্লাজমা। একদম তাই। আর এই বিশাল জগতের মধ্যেই কিন্তু অনেক সূক্ষ্ম আর জটিল ঘটনা লুকিয়ে আছে। আজ আমরা ঠিক সেরকমই একটা বিষয় নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব। আমাদের হাতে রয়েছে প্লাজমা পদার্থবিদদের লেখা একটি সাম্প্রতিক গবেষণাপত্র। হ্যাঁ, আর এর মূল বিষয়বস্তু হল প্লাজমার একটি বিশেষ বৈশিষ্ট্য, সারফেস ওয়েভ বা পৃষ্ঠ তরঙ্গ। কিন্তু আজকের আলোচনাটা শুধু একটা তরঙ্গ নিয়ে নয়, তাই তো? আমরা দেখব বিজ্ঞানীরা কিভাবে একটা যুগান্তকারী শর্টকাট ব্যবহার করছেন। ঠিক, এমন একটা সমস্যার সমাধান করতে যেখানে একটা সুপার কম্পিউটারের ৪২ দিন মানে প্রায় ১.৫ মাস সময় লাগত। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন সেই কাজটা করে দিচ্ছে মাত্র কয়েক সেকেন্ডে। এটা শুধু একটা গবেষণা নয়, এটা হয়তো বিজ্ঞানের ভবিষ্যৎ পদ্ধতিটাই আমাদের সামনে তুলে ধরছে। চলুন এই অসাধারণ যাত্রাপথটা একটু তলিয়ে দেখা যাক। তাহলে শুরু করা যাক মূল ধারণাটা দিয়ে। এই সারফেস ওয়েভ বা পৃষ্ঠ তরঙ্গ, এই জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, পুকুরের জলের ওপর যখন ঢেউ ওঠে, সেই ঢেউটা যেমন জলের উপরিতলেই সীমাবদ্ধ থাকে, গভীরে তেমন প্রভাব ফেলে না। হ্যাঁ, ঠিক। প্লাজমার ক্ষেত্রেও ধারণাটা অনেকটা সেরকমই। যখন প্লাজমা অন্য কোনো মাধ্যমের, যেমন ধরুন কাঁচ বা কোনো অপরিবাহী পদার্থের সংস্পর্শে আসে, তখন তাদের সংযোগস্থলে। হ্যাঁ ঠিক, ওই সংযোগস্থলে এক বিশেষ ধরনের তড়িৎ চুম্বকীয় শক্তি বা তরঙ্গ আটকে যায়। এটাই প্লাজমা সারফেস ওয়েভ। আচ্ছা, আর এই তরঙ্গের একটা বিশেষ চরিত্র আছে, একে বলা হয় ইভানেসেন্ট ওয়েভ। ইভ্যানেসেন্ট এর মানে কি? এর মানে হল এই তরঙ্গটি শুধু ওই সংযোগস্থলেই সবচেয়ে শক্তিশালী থাকে। সেখান থেকে এক চুল ভেতরে বা বাইরে গেলেই এর শক্তি দ্রুত কমতে থাকে। একসময় প্রায় মিলিয়েই যায়। একদম, অনেকটা দেওয়ালের ওপাশ থেকে আসা আবছা শব্দের মতো, যা দেওয়ালের কাছেই সবচেয়ে জোরে শোনা যায়। বেশ মজার তো। কিন্তু এই তরঙ্গটা তৈরি হওয়ার জন্য কি বিশেষ কোনো শর্ত লাগে, নাকি যে কোনো প্লাজমা আর কাঁচ একসাথে রাখলেই এটা তৈরি হবে? না, এখানেই সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা লুকিয়ে আছে। এই তরঙ্গ তৈরি হওয়ার জন্য প্লাজমার একটি বিশেষ ভৌত অবস্থা দরকার। কি রকম? প্লাজমার পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতাকে ঋণাত্মক হতে হয়। এক মিনিট, ঋণাত্মক পারমিটিভিটি, এটা শুনতে তো কেমন অবাস্তব লাগছে। আমরা তো জানি পদার্থের ধর্মগুলো সাধারণত ধনাত্মক হয়। খুব ভালো প্রশ্ন। সাধারণ অবস্থায় কোনো পদার্থের পারমিটিভিটি ঋণাত্মক হয় না। এটা একটা বিশেষ অবস্থা, যা শুধুমাত্র নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির তড়িৎচৌম্বকীয় ক্ষেত্রের প্রভাবে প্লাজমার মধ্যেই তৈরি হতে পারে। ও আচ্ছা, তার মানে এটা ল্যাবরেটরিতে তৈরি করা একটা পরিস্থিতি। হ্যাঁ, যখন বাইরের কোনো মাইক্রোওয়েভ বা লেজার প্লাজমার ভেতরের ইলেকট্রনগুলোকে একটা নির্দিষ্ট ছন্দে আন্দোলিত করে, তখন তারা এমন আচরণ করে যেন পুরো মাধ্যমটার তড়িৎ বেদ্ধতা ঋণাত্মক হয়ে গেছে। এর পেছনের পদার্থবিদ্যাটা কিন্তু একদম বাস্তব। বুঝলাম। তাহলে বিজ্ঞানীরা এটা নিয়ে এত আগ্রহী কেন? একটা অদ্ভুত তরঙ্গ যা শুধু সংযোগস্থলেই থাকে, এর গুরুত্বটা কোথায়? এর প্রয়োগের ক্ষেত্রগুলো প্রচণ্ড ব্যাপক এবং খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরুন ল্যাবরেটরিতে ফিউশন শক্তি তৈরির যন্ত্র, যাকে টোকামাক বলা হয়। সেখানে তো প্লাজমাকে প্রচণ্ড উত্তপ্ত করতে হয়। ঠিক, আর সেখানে প্লাজমাকে নিয়ন্ত্রণ করা এবং উত্তপ্ত করার জন্য এই সারফেস ওয়েভ খুব কার্যকর হতে পারে। আবার লেজার ফিজিক্সেও এর ব্যবহার আছে। তার মানে এর প্রয়োগ মূলত প্রযুক্তিগত। প্রযুক্তিগত তো বটেই, কিন্তু এর বাইরেও এর গুরুত্ব বিশাল। যেমন ধরুন আধুনিক যোগাযোগ প্রযুক্তি। মানে? বিজ্ঞানীরা প্লাজমা অ্যান্টেনা তৈরির ধারণা নিয়ে কাজ করছেন। সাধারণ ধাতব অ্যান্টেনার কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু প্লাজমা অ্যান্টেনা প্রয়োজন মতো চালু বা বন্ধ করা যায়, এমনকি এর দিকও পরিবর্তন করা যায়। বাহ! আর এই অ্যান্টেনাগুলো কি সারফেস ওয়েভের নীতির উপর কাজ করে? হ্যাঁ, করতে পারে। আর মহাবিশ্বের বড় রহস্যের ক্ষেত্রে, যেমন সূর্য। অবশ্যই, জ্যোতির পদার্থবিদ্যায় এর বিশাল ভূমিকা থাকতে পারে। আমরা জানি সূর্যের বাইরের আবরণ বা করোনা সূর্যের পৃষ্ঠের চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি উত্তপ্ত। এটা পদার্থবিদ্যার অন্যতম বড় রহস্য। কেন? একটা বড় তত্ত্ব হল
সূর্যের পৃষ্ঠ থেকে তৈরি হওয়া এই সারফেস ওয়েভগুলোই শক্তি বহন করে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে নিয়ে গিয়ে করোনাকে এত উত্তপ্ত করে রাখে। কিন্তু সমস্যা হলো সূর্যের করোনায় গিয়ে তো আর পরীক্ষা করা সম্ভব নয়। ঠিক। আর ল্যাবেও তো নিশ্চয়ই সূর্যের মতো পরিস্থিতি তৈরি করা প্রায় অসম্ভব। তাহলে গবেষকরা কিভাবে এই তরঙ্গ নিয়ে কাজ করলেন? এখানেই আধুনিক বিজ্ঞানের সৌন্দর্য। তারা কোনো বাস্তব ল্যাবরেটরি ব্যবহার করেননি। তারা পুরো পরীক্ষাটা করেছেন একটা ভার্চুয়াল ল্যাবে, অর্থাৎ কম্পিউটারের ভেতরে। মানে একটা সিমুলেশন। একটা অত্যন্ত শক্তিশালী এবং নিখুঁত সিমুলেশন। গবেষণাপত্রের চিত্র অনুযায়ী তারা একটি ডাইলেকট্রিক বা অপরিবাহী পদার্থের টিউব নিয়েছেন, যার ভেতরে আর্গন গ্যাস থেকে তৈরি প্লাজমা রাখা হয়েছে। আর তারপর? এরপর এক পাশ থেকে একটি মাইক্রোওয়েভ উৎস নিয়ে সেই প্লাজমাতে শক্তি প্রয়োগ করা হয়েছে, অনেকটা মাইক্রোওয়েভ ওভেনের মতো। আর এই সিমুলেশনের মাধ্যমে তারা দেখতে চেয়েছেন যে ওই শক্তি কিভাবে প্লাজমা আর টিউবের সংযোগস্থলে সারফেস ওয়েভ তৈরি করে। একদম। তারা যে পদ্ধতিটি ব্যবহার করেছেন তার নাম পার্টিকল ইন সেল বা পিআইসি। পার্টিকল ইন সেল। হ্যাঁ, এখানে আক্ষরিক অর্থে প্লাজমার কোটি কোটি কলার আচরণকে সরাসরি গণনা করা হয় না, কারণ সেটা করতে গেলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটারেরও হিমশিম খেতে হবে। তাহলে তার বদলে অনেকগুলো কণাকে একসাথে করে একটি সুপার পার্টিকল হিসেবে ধরা হয় এবং লক্ষ লক্ষ এমন সুপার পার্টিকলের গতিবিধি গণনা করা হয়। এক মিনিট, সুপার পার্টিকল তার মানে কি এটা একটা আনুমানিক ধারণা? আমরা কি এতে আসল কণার সূক্ষ্ম আচরণগুলো হারিয়ে ফেলি না? খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, কিছুটা সরলীকরণ তো বটেই, কিন্তু এটাই প্লাজমার ভেতরের কাইনেটিক বা গতিময় বৈশিষ্ট্যগুলো বোঝার অন্যতম সেরা উপায়। আর এই সরলীকরণ করেও এই পিআইসি সিমুলেশন চালানোটা প্রচণ্ড সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। কতটা? গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে তাদের প্রতিটি সিমুলেশন চালাতে একটি সুপার কম্পিউটারে 10 থেকে 40 ঘন্টা পর্যন্ত সময় লেগেছে। একটা সিমুলেশনের জন্য 40 ঘন্টা? অবিশ্বাস্য। হ্যাঁ, আর এটা শুধু একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি বা একটা নির্দিষ্ট পদার্থের টিউবের জন্য। তারা তো বিভিন্ন প্যারামিটার পরিবর্তন করে অনেকগুলো পরীক্ষা করেছেন। সব মিলিয়ে কতদিন লেগেছে? সব মিলিয়ে পুরো গবেষণাটি সম্পূর্ণ করতে তাদের প্রায় 42 দিন সময় লেগেছে। এক টানা 42 দিন একটি সুপার কম্পিউটার শুধুই একটি কাজে ব্যস্ত ছিল। ভাবা যায়, 1.5 মাস! একটা গবেষক দল শুধু একটা ফলাফলের জন্য 1.5 মাস বসে থাকবে। বিজ্ঞানের ধৈর্যকে সত্যিই সম্মান জানাতে হয়। আচ্ছা, এত সময় আর শক্তি খরচ করে সিমুলেশন থেকে শেষ পর্যন্ত কি পাওয়া গেল? গবেষকরা দেখলেন যে প্লাজমা আর টিউবের সংযোগস্থলে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের এক অদ্ভুত নকশা বা প্যাটার্ন তৈরি হয়েছে। প্যাটার্ন কীরকম? অনেকটা আলোর মতো উজ্জ্বল এবং অন্ধকারের মতো ঝাপসা অঞ্চলের পর্যায়ক্রমিক সারি, যা পুরো টিউব বরাবর ছড়িয়ে আছে। এই প্যাটার্নগুলোই হল সারফেস ওয়েভের প্রত্যক্ষ প্রমাণ। এই উজ্জ্বল আর অন্ধকার দাগগুলো, এগুলো কি তরঙ্গের মতো একদিক থেকে অন্যদিকে যাচ্ছে, নাকি এক জায়গায় স্থির হয়ে আছে? চমৎকার প্রশ্ন। এগুলো স্থির, এগুলোই হল স্ট্যান্ডিং ওয়েভ। স্ট্যান্ডিং ওয়েভ? হ্যাঁ, যখন দুই দিক থেকে আসা ঢেউ একটা আরেকটার উপর এসে পড়ে, তখনই একটা স্থির প্যাটার্ন তৈরি হয়ে যায় আর নড়াচড়া করে না, অনেকটা গিটারের তার কাঁপানোর মতো। ও আচ্ছা, তারটা কাঁপলেও পুরো প্যাটার্নটা কিন্তু দুই প্রান্তের মধ্যে স্থির থাকে। ঠিক তাই। এখানে মাইক্রোওয়েভ শক্তি প্লাজমার চার্জগুলোকে নির্দিষ্ট জায়গায় গুচ্ছবদ্ধ বা বাঞ্চ করে ফেলে। এই চার্জের গুচ্ছগুলোই ওই উজ্জ্বল আর অন্ধকার অঞ্চল হিসেবে দেখা যায়। আচ্ছা, তার মানে এই যে প্যাটার্নগুলো আমরা দেখছি, এগুলো কি ধ্রুবক, নাকি মাইক্রোওয়েভের শক্তি কমালে বাড়ালে এগুলো পাল্টে যায়? একদম পাল্টে যায়। গবেষকরা দেখেছেন মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি যত বাড়ানো হয়, এই প্যাটার্নগুলো তত ঘন এবং সূক্ষ্ম হতে থাকে। মানে উজ্জ্বল আর অন্ধকার দাগগুলো আরও কাছাকাছি চলে আছে? হ্যাঁ, আবার টিউবের উপাদানের পারমিটিভিটি পরিবর্তন করলেও প্যাটার্নের গঠনে পরিবর্তন আসে। ইন্টারেস্টিং। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হল একটা নির্দিষ্ট কাট অফ ফ্রিকোয়েন্সি আছে। সেই ফ্রিকোয়েন্সির নিচে মাইক্রোওয়েভ প্রয়োগ করলে কোনো সারফেস ওয়েভই তৈরি হয় না। অর্থাৎ তরঙ্গ তৈরির জন্য ন্যূনতম শক্তির একটা প্রয়োজন আছে। একদম। আচ্ছা, এই স্থির প্যাটার্নগুলো তো শুধু শক্তির একটা নকশা। এগুলো কি প্লাজমার ভেতরের কণাগুলোর, বিশেষ করে ইলেকট্রনদের ওপর কোনো প্রভাব ফেলে? ঠিক ধরেছেন। এই তরঙ্গগুলো নিছকই শক্তি বহন করে না,
এরা প্লাজমার ভেতরের কণাগুলোর আচরণকে পুরোপুরি বদলে দেয়। এখানেই প্লাজমার আসল কাইনেটিক বা গতিময় রূপটা প্রকাশ পায়। কিভাবে? যে জায়গায় সারফেস ওয়েভ সবচেয়ে শক্তিশালী, অর্থাৎ প্লাজমা আর টিউবের সংযোগস্থলের কাছে, সেখানকার ইলেকট্রনগুলো এই তরঙ্গ থেকে প্রচুর শক্তি শোষণ করে। ফলে তারা প্রচণ্ড গতি লাভ করে। এর ফলে কি হয়? ইলেকট্রনগুলোকে ছিটকে বেরিয়ে যায়? বেরিয়ে যায় না, কিন্তু তাদের গতির বণ্টন আর সাধারণ থাকে না। সাধারণত একটি সিস্টেমের কণাগুলোর শক্তির বণ্টন একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে, যাকে আমরা বেল কার্ভ বা ম্যাক্সওয়েলিয়ান ডিস্ট্রিবিউশন বলি। মানে বেশিরভাগ কণার শক্তি মাঝারি মানের হয়, আর খুব কম বা খুব বেশি শক্তির কণা কম থাকে। ঠিক, কিন্তু এখানে সেটা হয় না। এখানে ওই শক্তিশালী ইলেকট্রনগুলোর কারণে শক্তির বণ্টনটা বদলে গিয়ে এক বিশেষ আকার নেয়। গবেষণাপত্রে এর নাম দেওয়া হয়েছে কাপ্পা কেরেন্স ডিস্ট্রিবিউশন। একটু থামুন। কাপ্পা কেরেন্স, এটা তো বেশ জটিল শোনাচ্ছে। সাধারণ বেল কার্ভের সাথে পার্থক্যটা কি, সহজ করে বললে? সহজ করে বললে এর মানে হল ওই অঞ্চলে সাধারণ মাঝারি শক্তির ইলেকট্রনের পাশাপাশি অতি শক্তিশালী বা সুপার থার্মাল ইলেকট্রনের একটি বড় দল তৈরি হয়। ও, মানে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সংখ্যক ইলেকট্রন প্রচণ্ড শক্তি অর্জন করে। একদম। বেল কার্ভের লেজের দিকে যেমন উচ্চ শক্তির কণা প্রায় থাকেই না, এখানে সেই লেজটা অনেক লম্বা আর মোটা হয়। তার মানে সংযোগস্থলের কাছে এই সারফেস ওয়েভগুলো একটা বিশেষ দলের ইলেকট্রনকে অতিরিক্ত শক্তি দিচ্ছে, আর সেই শক্তি তাপ আর আলো হিসাবে বেরিয়ে আসছে। ঠিক বুঝলাম? একদম ঠিক বুঝেছেন। এই অতি শক্তিশালী ইলেকট্রনগুলোই সংযোগস্থলের কাছে প্লাজমাকে প্রচণ্ড উত্তপ্ত করে তোলে। এই প্রক্রিয়াকে বলা হয় ওমিক হিটিং। আর এই অতিরিক্ত উত্তাপই আমরা ছবিতে উজ্জ্বল প্যাটার্ন হিসাবে দেখি। হ্যাঁ, এই পুরো প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে যে সিস্টেম থেকে শক্তি বা রেডিয়েশন কিভাবে এবং কতটা নির্গত হবে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এই রহস্য বোঝার একমাত্র উপায় হলো এই মারাত্মক সময় সাপেক্ষ সিমুলেশনগুলো। কিন্তু ৪২ দিন ধরে সুপার কম্পিউটার চালানো তো আর সহজ কথা নয়। না, বিলকুলই না। এটা তো বিজ্ঞানের অগ্রগতির পথে একটা বড় বাধা। ঠিক। আর এখানেই বিজ্ঞানীরা একটা অসাধারণ এবং যুগকারী সমাধান নিয়ে এসেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। ও, যেহেতু প্রতিটা সিমুলেশন এত সময় সাপেক্ষ, তারা ভাবলেন আমরা কি এমন একটা মডেল তৈরি করতে পারি যা সিমুলেশন না চালিয়েই ফলাফল বলে দিতে পারবে। আর তার জন্যই তারা এআই ব্যবহার করলেন। হ্যাঁ, তারা একটি ডিপ নিউরাল নেটওয়ার্ক বা ডিএনএন মডেল তৈরি করেছেন। সহজ ভাষায় বললে এটি একটি কম্পিউটার প্রোগ্রাম যা মানুষের মস্তিষ্কের মতো করে ডেটা থেকে শিখতে পারে। তার মানে কি এটা অনেকটা একজন ছাত্রকে হাজারটা অঙ্ক কষে দেখানোর মতো, যাতে সে নিজেই নতুন অঙ্ক সমাধান করতে শিখে যায়? তুলনাটা চমৎকার, ঠিক তাই। গবেষকরা তাদের ৪২ দিন ধরে চালানো প্রায় ১,০০০-এরও বেশি সিমুলেশনের সমস্ত ডেটা, মানে ইনপুট হিসেবে ফ্রিকোয়েন্সি আর আউটপুট হিসেবে রেডিয়েশন প্রেশার। হ্যাঁ, ইনপুট হিসেবে মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি ও টিউবের পারমিটিভিটি এবং আউটপুট হিসেবে ওই সিস্টেম থেকে নির্গত রেডিয়েশন প্রেশার, এই সবকিছু এআই মডেলকে শিখিয়েছেন। আর এআই মডেলটি এই বিশাল ডেটাসেট থেকে ইনপুট আর আউটপুটের মধ্যেকার জটিল সম্পর্কটা নিজে থেকেই শিখে নিয়েছে। একদম। এর ফলাফলটা কি হলো? প্রশিক্ষণের পর এই এআই মডেলটি কি সত্যিই কাজ করেছে? ফলাফলটা ছিল অভাবনীয়। প্রশিক্ষণের পর এই এআই মডেলটি নতুন কোনো ইনপুটের জন্য ঘণ্টার পর ঘণ্টা সিমুলেশন না চালিয়েই প্রায় সঙ্গে সঙ্গে ফলাফল ভবিষ্যৎবাণী করতে সক্ষম হয়েছে। যেখানে আগে ৪০ ঘন্টা লাগত, সেখানে এখন লাগছে ১ সেকেন্ডেরও কম। প্রায় সঙ্গে সঙ্গে ফলাফল দিচ্ছে। এটা তো দারুণ, কিন্তু কতটা নির্ভরযোগ্য? সিমুলেশনের মতো নিখুঁত কি হতে পারে? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, এবং গবেষণাপত্রে দেখানো হয়েছে যে এআই এর ভবিষ্যৎবাণীগুলো আসল সিমুলেশনের ফলাফলের অত্যন্ত কাছাকাছি ছিল, সংখ্যাতাত্ত্বিকভাবে 2 সিগমা সীমার মধ্যে। তার মানে এটা ভবিষ্যতের কোনো প্লাজমা যন্ত্র ডিজাইন করার জন্য একটি অবিশ্বাস্য শক্তিশালী হাতিয়ার। ঠিক। এখন একজন বিজ্ঞানীকে আর ৪২ দিন অপেক্ষা করতে হবে না। তিনি সেকেন্ডের মধ্যে হাজারো সম্ভাব্য ডিজাইন পরীক্ষা করে দেখতে পারবেন এবং জানতে পারবেন কোন প্যারামিটার ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে। এটা তো বিজ্ঞানের কাজের পদ্ধতিকেই পুরোপুরি বদলে দিতে পারে। সময়ের বাধাটা প্রায় থাকছেই না। শুধু তাই নয়, গবেষকরা তাদের তৈরি করা এই এআই মডেলটিকে সবার জন্য উন্মুক্ত বা ওপেন সোর্স করে দিয়েছেন।
তার মানে বিশ্বের যে কোনো গবেষক এটা ব্যবহার করতে পারবেন? হ্যাঁ, নিজেদের ডেটা যোগ করে একে আরও উন্নত করতে পারবেন এবং অন্য কোনো প্লাজমা সিস্টেমের জন্য একে ব্যবহার করতে পারবেন। এটা বিজ্ঞানের সহযোগিতামূলক দিকটার এক দারুণ উদাহরণ। এই গবেষণাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। এটি প্রমাণ করে যে পদার্থবিদ্যার মতো জটিল এবং মৌলিক বিজ্ঞানের ক্ষেত্রেও এআই সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল সিমুলেশনের একটি শক্তিশালী বিকল্প হয়ে উঠতে পারে। আমরা তো দেখলাম কিভাবে প্লাজমা ফিজিক্সে এটি কাজ করছে। এখন প্রশ্ন হলো, এই একই পদ্ধতি আর কোথায় ব্যবহার করা সম্ভব? ভাবলে তো অনেক কিছুই মাথায় আসে, যেমন আবহাওয়ার পূর্বাভাস, যা বিশাল এবং জটিল সিমুলেশনের উপর নির্ভর করে। ঠিক, সেখানে যদি কয়েকদিনের সিমুলেশন কয়েক মিনিটে করা যায়, তাহলে তো আরও আগে থেকে ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগের পূর্বাভাস দেওয়া সম্ভব হবে। একদম। শুধু তাই নয়, নতুন ধরনের উপাদান আবিষ্কার করা, যেমন আরও উন্নত ব্যাটারি বা সোলার সেল তৈরি, অথবা নতুন ওষুধ তৈরির মতো ক্ষেত্রগুলোও কিন্তু বিশাল এবং সময়সাপেক্ষ মলিকিউলার সিমুলেশনের উপর নির্ভরশীল। তাহলে কি আমরা বিজ্ঞানের এক নতুন যুগের সাক্ষী হতে চলেছি? হয়তো তাই। এমন এক যুগ যেখানে এই ধরনের এআই মডেলগুলো জটিল ভৌত বাস্তবতার দ্রুত এবং নির্ভুল ডিজিটাল প্রতিনিধি বা ডিজিটাল টুইন হিসেবে কাজ করবে। মানে ভবিষ্যতে কোনো বড় পরীক্ষা করার আগে বিজ্ঞানীরা প্রথমে এআই মডেলের কাছেই জেনে নেবেন সম্ভাব্য ফলাফল কি হতে পারে? হ্যাঁ, এতে সময়, অর্থ এবং রিসোর্স সবকিছুই বাঁচবে। সত্যি ভাবনার বিষয়। আজকের আলোচনায় আমরা প্লাজমার একটি মৌলিক ধারণা সারফেস ওয়েভ থেকে শুরু করলাম। তারপর দেখলাম কিভাবে বিজ্ঞানীরা ভার্চুয়াল ল্যাবে এর রহস্য উন্মোচন করেছেন এবং মাসের পর মাস ধরে ডেটা সংগ্রহ করেছেন। আর সবশেষে কিভাবে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা সেই মাসের কাজকে কয়েক সেকেন্ডে নামিয়ে এনে বৈজ্ঞানিক আবিষ্কারের প্রক্রিয়াকে কল্পনাতীতভাবে ত্বরান্বিত করছে, সেই অসাধারণ যাত্রাপথটি দেখলাম। এই গবেষণা হয়তো শুধু প্লাজমা ফিজিক্স নয়, বিজ্ঞানের অনেক শাখার জন্যই একটি নতুন পথের দিশা দেখাচ্ছে।